বাংলাদেশের পাবলিক যে কবে বুঝবে বাস্তবতাটা, অর্থাৎ আমেরিকার কাছে ভারতের যে গুরুত্ব, সেই তুলনায় বাংলাদেশ অথবা পাকিস্তান এই সমস্ত দেশের গুরুত্ব যে একেবারে নিতান্তই খুবই কম। এই জিনিসটা বাংলাদেশের মানুষ কবে বুঝবে? যেদিন বুঝবে সেদিন হয়তো তারা নিজের পায়ে দাঁড়াবে, এবং আমি সেই দিনের অপেক্ষাতে আছি। এই যে ভারতের ওপরে এই যে ডোনাল্ড ট্রাম্প একেবারে শুল্ক চড়াইছিল কত 50%, রাইট? এবং ভারতের উপরে শর্ত দিয়েছিল যে আমরা এই ট্যারিফ কমাবো যদি ভারত তুমি রাশিয়া থেকে যদি তেল কেনা বন্ধ করো। কিন্তু ভারত একেবারে ক্লিয়ার কাট কোনো প্রতি উত্তর দেয় নাই, না দিয়ে বলছে যে আমাদের দেশের স্বার্থে আমরা আমাদের দেশের প্রয়োজনীয় মালামাল, অর্থাৎ যদি ফুয়েল জ্বালানি যেখান থেকে মন চায় আমরা সেখান থেকে কিনবো। একবার জয়শঙ্কর তো রীতিমতো বলল যে যেহেতু আমরা মস্কো থেকে তেলটা সস্তায় পাচ্ছি, এই জন্য আমরা সেখানে যাচ্ছি, এতে আমাদের অর্থের সাশ্রয় হচ্ছে, দেশের জনগণ সুবিধা ভোগ করছে। আমেরিকা যদি একই রেটে তেল বা গ্যাস দেয় আমরা আমেরিকা থেকে কিনবো, ক্লিয়ার কাট বক্তব্য। এবং এইখানে এই যে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমেরিকা বলছে যে তোমরা এই রাশিয়া থেকে তেল কিনো না, ভালো কথা। তো যেখানে রাশিয়ার তেল বাজারে মূল্য আছে 100 টাকা, তো রাশিয়া যদি সেখানে 90 টাকাও দেয়, তো যেহেতু বিশাল ভলিউমে এই জিনিসগুলো কেনে, মানে লক্ষ লক্ষ টন, আসলে লক্ষ লক্ষ না, কোটি কোটি টন, তাই না? তো সেইখানে এই যে সামান্য মার্জিন 10% বা 5%, এমনকি 1%ও, এটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর হয়। তো জয়শঙ্কর ক্লিয়ার কাট বললেন যে রাশিয়া থেকে যেহেতু আমরা মার্জিনে তেল কিনতে পাই, মানে বেশ ভালো মার্জিন দেয় ওরা, তো আমেরিকাও যদি ওই একই মার্জিন দেয় আমরা রাশিয়া থেকে না কিনে এই আমেরিকা থেকে কিনবো। তো এইটার কিন্তু কোনো উত্তর আমেরিকা দেয় নাই। কিন্তু রিসেন্টলি যেটা আমি শুনলাম, রাশিয়া নাকি এখন মার্জিন কিছু কমিয়ে দিচ্ছে, অর্থাৎ আগে যেখানে হয়তো 20 বা 15% হয়তো করতো, ওই কম নিত দাম, মার্জিন দিত, তো সেইটা মনে হয় যে এখন 5%-এ নেমে গেছে। তো 5%-এ যদি নেমে যায় তখন ভারতও তো চিন্তা করবে, ঠিক আছে তাহলে এইবার একটু রাশিয়া থেকে মাল কম নিয়ে, অর্থাৎ তেল কম নিয়ে আমরা একটু অন্য সোর্স যেমন আমেরিকা থেকে নেই। তাহলে আমেরিকার সাথেও ঘাতি থাকলো, আবার ওদিকে রাশিয়ার সাথেও ঘাতি থাকলো। ওরা তো ওদের দেশের মানে রাজনীতিবিদরা, তারপরে আমলারা, তারা তো দেশপ্রেমিক, তারা তো অবশ্যই খামোখা আমেরিকাকে তো খেপাতে চাইবে না, তাই না? আপনারা যদি খেয়াল করেন বিগত কয়েক মাস ধরে বহুত চাপানুতোর হয়েছে, তাই না? ডোনাল্ড ট্রাম্প ভারতকে লক্ষ্য করে অনেক উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে। একবার বলছে যে কি ভারতের ইকোনমি যে ডেড ইকোনমি, মানে মৃত ইকোনমি, এবং আরও নানা কথাটা বলছে। তারপরে ওই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে তাৎক্ষণিক সংঘর্ষ 4 দিন লাস্টিং হয়েছিল, এটা নিয়েও তো ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলছে যে আমি ফোন করে এই যুদ্ধ থামিয়েছি। ভারত বলছে আমরা কারো কথায় যুদ্ধ থামাইনি। সরাসরি পাকিস্তান থেকে প্রস্তাব আসে যে ঠিক আছে, যুদ্ধ করার দরকার নেই, আসো আমরা শান্তিতে থাকি, এবং এই কারণেই আমরা যুদ্ধ থামিয়েছি। অন্য কারো তৃতীয় পক্ষের কোনো অনুরোধে আমরা এই কাজ করি না। অর্থাৎ নাম না উল্লেখ করেও ডোনাল্ড ট্রাম্পের যে কৃতিত্ব তাকে কিন্তু উড়িয়ে দিল। এটাই হলো এদের ডিপ্লোম্যাটিক ভাষা, তাই না? তো যে কথা বলছিলাম যে এই ডোনাল্ড ট্রাম্প নানা রকম রঙ্গ তামাশা করে টোরে এখন এই যে খবর বের হচ্ছে যে ভারত এবং আমেরিকা তারা একটা বাণিজ্য চুক্তিতে পৌঁছতে যাচ্ছে, এবং যেটা বলা হচ্ছে যে 15% নাকি ট্যারিফ ধার্য করবে। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হয়ে গেল? বাংলাদেশের জন্য তো 35% ট্যারিফ দিছিল, তো সেইটা কমিয়ে টমিয়ে এখন 20%-এ আনছে। তো এখন ভারতের পণ্য আমেরিকাতে ঢুকতে যদি 15% ট্যারিফ দিতে হতো, সেটা কি বাংলাদেশের যে রপ্তানিযোগ্য পণ্যের জন্য বিশাল একটা হুমকি না? কারণ সেক্ষেত্রে যদি একই পণ্য যেটা বাংলাদেশ বানায় আবার ভারতও বানায়, তাহলে সেই ক্ষেত্রে তো বাংলাদেশ থেকে আমেরিকান বায়াররা মাল কিনবে না, ভারত থেকে নিবে, কারণ সেখানে মাত্র ওই 15% ট্যারিফ দিতে হবে, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ট্যারিফ কিন্তু ওই যে রপ্তানিকারক দেশ দেয় না, ট্যারিফ দেয় আমদানিকারক কোম্পানি এবং দেশ। যেমন বাংলাদেশ থেকে কোনো একটা পণ্য 100 টাকার পণ্য ধরেন আমেরিকাতে পাঠানো হলো মানে কি আমেরিকার কোনো বায়ার অর্ডার দিছিল 100 টাকার পণ্য,
তো তখন ওই আমেরিকান কোম্পানিকে ওই আমেরিকান সরকারকে কিন্তু ওই 100 টাকার উপরে 20 টাকা যোগ করে তারপরে কিন্তু ওই মালটা ছাড়াতে হয়। অর্থাৎ তাকে কিন্তু অর্থাৎ আমেরিকান বায়ারের কিন্তু খরচ হচ্ছে 120 টাকা বাংলাদেশের থেকে রপ্তানিযোগ্য পণ্য। অর্থাৎ ট্যারিফটা কিন্তু বাংলাদেশ দেয় না, দেয় কিন্তু আমেরিকান কোম্পানি বা আমেরিকান ইম্পোর্টার। ঠিক তেমনি এখন যে জিনিসের দাম 100 টাকা, ভারতীয় পণ্য আমেরিকায় যখন যাবে তখন ওই আমেরিকার কোম্পানিকে বা ইম্পোর্টারকে 15 টাকা ট্যারিফ দিয়ে, তাহলে 100 টাকার পণ্য কত, তার আমদানিতে খরচ হবে কত, 115 টাকা, তাই না? তাহলে আমেরিকার বায়ার যদি একই পণ্য যদি 120 টাকার পরিবর্তে 115 টাকায় পায়, তাহলে তো ভারতের থেকেই পণ্য তারা বেশি কিনবে। এটা তো সহজ হিসাব, মানে বিশাল দিগ্গজ পণ্ডিত হওয়ার তো দরকার নেই, অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই এটা বুঝতে। তবে এটাই চূড়ান্ত কথা না, এখানে আবার একটু শুভঙ্করের ফাঁকি আছে। সেটা হলো এই, যে পণ্যের বেসিক্যালি দাম মনে করেন যে 100 টাকা, রাইট? এখন বাংলাদেশের থেকে সেই পণ্য যদি 100 টাকা দাম ধার্য করে দিয়ে আমেরিকায় পাঠানো হয়, তাহলে আমেরিকার ইম্পোর্টারকে 120 টাকা দিয়ে সেটা নিতে হবে, ওই যে 20% ট্যারিফ। কিন্তু সেই ক্ষেত্রে ভারতীয় পণ্য তো 115 টাকায় পায়, তাই না? তখন যেহেতু ইম্পোর্টার তো 5 টাকা এক্সট্রা খরচ করতে চাইবে না, তখন একটা শুভঙ্করের ফাঁকি বা আর একটা ক্যালকুলেশন আছে। সেটা কি? সেটা হলো এইবার বাংলাদেশ অফার করে দিল যে ঠিক আছে 100 টাকার পণ্য আমরা 100 টাকা লাগবে না, আমাদেরকে 90 টাকা দাও, 100 টাকার পণ্য আমাকে 90 টাকা দাও। অর্থাৎ বাংলাদেশের এক্সপোর্টার তার পণ্যের দামটা একটু কমায় দিলে কিন্তু সেক্ষেত্রে এই 90 যোগ মনে করেন যে 20, সরল হিসাবে আমি করলাম, তো তাহলে 90 যোগ 20 কত, 110 টাকা পড়লো দাম, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমেরিকান বায়ার ওই ভারতের পণ্য না নিয়ে বাংলাদেশের পণ্য নিবে, ক্ষতি হবে কার? বাংলাদেশের, তাই না? ট্যারিফ বিষয়টা কিন্তু আসলে এরকম, ট্যারিফ দিতে হবে আমেরিকার কোম্পানিদেরকে বা ইম্পোর্টারদেরকে, ঠিকই আছে, কিন্তু সেক্ষেত্রে এক্সপোর্টার দেশগুলার পণ্যের দাম কমায় ফেলতে হবে। যদি সেইটা না করে তাহলে বাইরের দেশের পণ্য কিন্তু আমেরিকায় ঢুকবে না। যেমন ভারত যে 50% ট্যারিফ যেটা যদি এখনও চালু থাকে, তাহলে কি 100 টাকার জিনিস আমেরিকান বায়ারকে কিনতে হচ্ছে 150 টাকা, রাইট? এখন ভারত যদি বলে যে ঠিক আছে আমার 100 টাকার পণ্যের দাম 100 টাকা দেওয়ার দরকার নেই, 70 টাকা দিলেই হবে, এখন 70 টাকার সাথে যদি ওই 50 যোগ করা হয় তাহলে কত হয়? 120 টাকা পড়ে, তাই না? অর্থাৎ ওই মানে আমেরিকান বায়ারের কিন্তু 120 টাকা পড়ে, সেক্ষেত্রেও কিন্তু ভারত টিকে যাবে। এবং এইটাকে বলা হয় যে ডাম্পিং সিস্টেম না কি জানি একটা বলে অর্থনৈতিক ভাষায়। এই ডাম্পিং সিস্টেমটা চায়না ব্যাপকভাবে করে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে যখন পণ্য পাঠায় বা যখন অ্যাগ্রেসিভলি কোনো দেশের মার্কেট ধরতে চায় এবং অন্যান্য প্রতিযোগীদেরকে হটিয়ে দেওয়ার জন্যে এমনও নাকি করে চায়না, যেখানে হয়তো কোনো একটা প্রোডাকশনের উৎপাদন খরচই পড়ছে 100 টাকা, তো সেই ক্ষেত্রে সেটাকে ওই মার্কেটে ঢোকার জন্য ওইটার দাম বেঁধে দেয় 80 টাকা। অর্থাৎ এখানে কোম্পানি লস করে। আসলে কোম্পানি লস করে না, তখন ওই চায়না সরকার ওই কোম্পানিকে সাবসিডি দিয়ে দেয়, ওই যে 20 টাকা যে কমায় দিলেন ওই সাবসিডিটা দিয়ে দেয়। এর ফলে হচ্ছে কি, যেহেতু যে জিনিসের উৎপাদন খরচ 100 টাকা, ওইটা যদি 80 টাকায় বিক্রি করে এবং অন্য অন্য দেশ, তাহলে কি তারা তো এরকম লস দিতে পারবে না, কারণ তাদের দেশের সরকার তো তাদেরকে এরকম সাবসিডি দিবে না। এবং এইটাকে বলা হয় না ডাম্পিং না কি জানি, ডাম্পিং করা। হ্যাঁ, তো এইটার এগেনস্টে আবার অ্যান্টি ডাম্পিং নানা পলিসি আছে। অর্থাৎ তখন আবার ধরো যাক আমেরিকার ক্ষেত্রে আমেরিকার বাজারে একচ্ছত্রভাবে কোনো পণ্য দিয়ে চায়না একেবারে করে ফেলতে চায়, ভরে ফেলতে চায়, তো তখন আমেরিকা থেকে আবার ওই লোকজন কিন্তু চায়নায় যাবে খোঁজ নিতে, যায় তারা ডাম্পিং করে কিনা, প্রোডাকশন কস্ট আসলে কত পড়ছে। তো ওই রকম হলে পরে অন্যান্য দেশের সাথেও তো আমেরিকার সুসম্পর্ক থাকতে হবে, তাই না? খালি চায়না থেকে নিলে তো হবে না, সে একটা বিশাল পরাশক্তি, অন্যান্য দেশের সাথেও তার খাতির রাখতে হবে না, অন্যান্য দেশকেও তো অর্থনৈতিকভাবে সুবিধা দিতে হবে। তখন ওই ডাম্পিং সিস্টেমের এগেনস্টে অ্যান্টি ডাম্পিং আইন করে টুরে এরকম কিছু করে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভারতকে দমন করার জন্য এই যে ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেছে, কিন্তু ভারত তো সেখানে অবনমিত হয় নাই। এবং একটা পর্যায়ে
আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক বা ব্যবসায়ী বা তাদের রাজনীতিবিদরা বুঝছে যে ভারতের গুরুত্ব আমেরিকার কাছে অনেক, এবং যে কারণে অবশেষে তারা কিন্তু এই ভারতের ব্যাপারে এখন ছাড় দিতে যাচ্ছে। এবং এতদিন ধরে যে ভারতের H1B ভিসা টিসা নিয়ে অনেক ক্যারিকেচার আমরা শুনছি না, দেখছি না, আপনারা দেখবেন যে আগামী 2-3 মাসের মধ্যেই এসব বিষয় রিল্যাক্স হয়ে যাবে। কারণ ভারতের লোকই নাকি ওই দেশে সবচেয়ে বেশি আইটি সেক্টরে কাজ করে, এবং আমেরিকার পরাশক্তির যে প্রভাব সেটা অনেকটা ভারতের এই কর্মীদের উপরে নির্ভর করে। এখন সেই H1B ভিসা কত $1 লক্ষ ফি দিয়ে নাকি ইয়ে করতে হবে, মানে ভিসা করতে হবে। তো এটা হলে তো তেমন লোকজন তো আর আমেরিকাতে যাবে না। তো সেক্ষেত্রে হঠাৎ করে একটা বিশাল সংখ্যক দক্ষ লোকের অভাব পড়ে যাবে না। এখন আইটি সেক্টরের লোকজন তো ভীষণভাবে দক্ষ, বাংলাদেশের মতো তো অদক্ষ পাবলিক না। এবং এই যে বিশাল সংখ্যক দক্ষ লোক হঠাৎ করে আমেরিকা চাইলেও তো অন্য জায়গাতে পাবে না। ভারতে যেটা একেবারে রেডিমেড অবস্থায় আছে, তাই না? ওদের আইআইটি যে বিশ্ববিদ্যালয় কত 16টা না 17টা শাখা আছে গোটা ভারতে। প্রত্যেকটা বছর হাজার হাজার আইটি স্পেশালিস্ট বের হয়, আসলে হাজার হাজার না, লক্ষ লক্ষ। খালি আইআইটি থেকে না, অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকেও তো বের হয়, তাই না? লক্ষ লক্ষ বের হয়। এবং অর্থাৎ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, বিভিন্ন দেশে দক্ষ লোক সাপ্লাই দেওয়ার জন্য ভারতের একটা বিশাল গুরুত্ব আছে। ভারত যে খালি পৃথিবীর বিভিন্ন দেশের জন্য একটা বড় পণ্যের বাজার, খালি তাই না, তারা দক্ষ লোক সরবরাহ করার জন্য একটা বড় সোর্স। ভারতীয় এই লোকদের একটা সুবিধা কি, তারা মৌলবাদী না, তারা ওই মমিন মুসলমান না, তারা ওই কোনো দেশে গিয়ে সেখানে ওই ইসলাম প্রচার করে না, বা সেখানে তারা যারা নাকি হিন্দু তারা ওই হিন্দু ধর্ম প্রচার করে না, এবং সেখানে হালাল খাবার টোকায় না। মুসলিমদের ক্ষেত্রে তো সমস্যা। বাংলাদেশের মানুষ যত দক্ষ হোক আইটিতে ধরা যাক, কিন্তু ওরে হায়ার করা তো রিস্কি, কারণ ওখানে গিয়ে কাজ ফাঁকি দিয়ে নামাজে দৌড় দিবে, তাই না? তারপরে ওখানে সে ইসলাম প্রচার শুরু করে দিবে। তো এই জিনিসগুলো তো এখন ওপেন সিক্রেট। তাহলে পৃথিবীর উন্নত দেশগুলোতে ভারতীয় কর্মীর যে চাহিদা, বাংলাদেশের কর্মীর তো সেই চাহিদা হবে না, কারণ বাংলাদেশ ইজ অলরেডি রিকগনাইজড এজ এ ফান্ডামেন্টাল কান্ট্রি, রাইট? অ্যান্ড দ্যাটস হোয়াই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তো বাংলাদেশকে অ্যাভয়েড করে চলবে। তো কয়েকদিন ধরে মন কষাকষি, মান অভিমান এইগুলো চলছে। চিন্তা করছিল ডোনাল্ড ট্রাম্প, দেখি ভারতকে লাইনে আনা যায় কিনা। কিন্তু ভারতকে এত সহজে লাইনে আনা যাবে না তো, কারণ এদের তো দেশপ্রেম আছে, তাই না? ভারতের প্রধানমন্ত্রী বা তাদের সেনাবাহিনী প্রধান তো আর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের সেনাবাহিনীর মতো না। পাকিস্তানের প্রধানমন্ত্রী বা তাদের সেনাবাহিনী প্রধান অবলীলা তার দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে ব্যক্তিগত স্বার্থে অনেক কিছু করবে, ধামাধাম, কোনো সমস্যা নেই। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় সেনাবাহিনী প্রধানকে তো অত মানে কেনা যাবে না। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।